স্ক্রিন শো হচ্ছে না কিন্তু। কিচ্ছু শো হচ্ছে না। না, শুধু আপনার ছবি দেখতে পাচ্ছি, আর কিছু নেই। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন শুধু স্ক্রিনটা এসছে। হ্যাঁ। তো হুম, ঠিক আছে। সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের মিনিং না, স্ট্রাকচার মানে সেন্টেন্সটা আমি কিভাবে লিখছি বা বলছি তার উপর ডিপেন্ড করে সেন্টেন্স তিন ভাগে ভাগ করা হয়: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ঠিক আছে? সেন্টেন্সের মিনিংটা একই থাকবে, শুধুমাত্র লেখার বা বলার ধরনটা চেঞ্জ হবে। সিম্পল মানে সরল বাক্য, কমপ্লেক্স মানে জটিল, কম্পাউন্ড মানে যৌগিক। জাস্ট নাম এগুলো। এবার আমি আসছি ডিটেলসে। সিম্পলের আমি আসছি যে কিভাবে লেখা হয় বা কি কি ব্যাপার। আমি জাস্ট বলছি যে সিম্পলের একটা উদাহরণ আমি দিলাম এখানে: আমি বাজারে গিয়ে মাছ কিনি। কিভাবে বুঝবো এটা সিম্পল সেন্টেন্স? দেখো, আমি বাজারে গিয়ে মাছ কিনি, এই কেনা ভার্বটা এটাই বাক্যটাকে মিনিংফুলি বাক্যটাকে শেষ করছে। ঠিক আছে? মিনিংফুলি ইন এ সেন্স, আমি বাজারে গিয়ে এই এতটুক পার্ট তো আর বাক্যটাকে শেষ করতে পারছে না। কিন্তু কিনি, কে কেনে, কেউ কেনে, কি কেনে, কিছু একটা আছে। তো যখন এই টাইপের হয়, যে ভার্বটা বাক্যটাকে মিনিংফুলি শেষ করছে তাকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। ঠিক আছে? আমি পরে যখন করাবো, যখন ভার্বের প্রকার, তখন আমি আসবো যে ইনফিনিট, ফিনিট, কি কি ভার্ব আছে না আছে। তো আমি আপাতত এতটুকু বোঝানোর চেষ্টা করছি, যে ভার্বটা বাক্যটাকে মিনিংফুলি শেষ করছে সেটা ইনফিনিটিভ ভার্ব। সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ ভার্ব একটাই থাকবে, যেটা এখানে কিনি হিসাবে আছে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তারপরে আমি আসছি যে সিম্পল সেন্টেন্স কতভাবে আমরা লিখতে পারি। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ যদি আমাদেরকে ঠিক করতে হয়, তাহলে এরকম হতে পারে, হয়তো আমি আমি যখন বাজারে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণটা এরকম হতে পারে: আমি যখন বাজারে যাই তখন আমি মাছ কিনি। বাংলা টাইপিংটা প্রবলেম। কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাকচুয়ালি দুটো ইনফিনিটিভ ভার্ব থাকবে, বা দুটো সাবজেক্ট থাকবে। হয়তো যদি আমি বাজারে যাই তাহলে আমি মাছ কিনি, বা যখন আমি বাজারে যাই তখন আমি মাছ কিনি, যেহেতু আমি বাজারে যাই সেহেতু আমি মাছ কিনি। মানে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ইনফিনিটিভ ভার্ব থাকবে, দুটো সেন্টেন্স থাকবে, মোদ্দা কথা। কমপ্লেক্স সেন্টেন্স মানেই দুটো দুটো আলাদা আলাদা সেন্টেন্স থাকবে। ঠিক আছে? টু সেন্টেন্স উইল বি দেয়ার, মানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স থাকবে। আই গো টু মার্কেট, when I go to market I buy fish। যখন আমি বাজারে যাই তখন আমি মাছ কিনি। এরকম দেখো দুটো সেন্টেন্স। ঠিক আছে? when I go to market I buy fish। কমপ্লেক্স সেন্টেন্স মানে সবসময় দুটো আলাদা আলাদা সেন্টেন্স থাকবে, এবং দুটোতেই এক মেইন ভার্ব থাকবে, দুটোতেই সাবজেক্ট আলাদা আলাদা থাকবে, তখন কমপ্লেক্স সেন্টেন্স।
পরে আসছি কমপ্লেক্স সেন্টেন্স লেখার বুদ্ধিতে। জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা কী। কম্পাউন্ড সেন্টেন্স কি? যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স এই জিনিসগুলো দিয়ে হয়, অ্যান্ড, অর, বাট, আইদার অর, নাইদার নর, এসব দিয়ে। ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্সও দুটো আলাদা আলাদা সেন্টেন্স থাকবে, দুটোই আলাদা আলাদা কমপ্লিট সেন্টেন্স থাকবে, এবং এই অ্যান্ড, অর, বাট এসব দিয়ে জয়েন থাকবে। সাপোজ যদি বলি আই গো টু মার্কেট অ্যান্ড আই বাই ফিশ। ঠিক আছে, এই অ্যান্ড দিয়ে যুক্ত হবে। দুটো সেন্টেন্স, দুটো ওয়ার্ড না, এটা খুব সুন্দরভাবে মনে রাখবে। দুটো ওয়ার্ড না, দুটো সেন্টেন্স। যদি বলি আমি এরকম আই হ্যাভ এ পেন অ্যান্ড এ বুক, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হবে না, যে অ্যান্ড দিয়ে যুক্ত আছে বলে। অ্যান্ড এখানে কি করেছে? এ পেন আর এ বুককে জয়েন করেছে, তাই না? এ পেন আর এ বুককে জয়েন করেছে, এখানে কম্পাউন্ড সেন্টেন্স হবে না। কম্পাউন্ড সেন্টেন্সের জন্য দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে জয়েন করতে হবে। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, মানে জিনিসগুলো গুলিয়ে ফেলবে না। তার মানে কম্পাউন্ড সেন্টেন্স দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে জয়েন করবে, কমপ্লেক্স সেন্টেন্স দুটো আলাদা আলাদা সেন্টেন্স থাকবে, আর সিম্পল সেন্টেন্সে একটাই সেন্টেন্স থাকবে। মানে একটাই সেন্টেন্স মানে একটাই মেইন ভার্ব থাকবে। ধরো কিনিটা যদি মেইন ভার্ব হয়, কে কেনে? আমি কিনি, আই বাই কি কিনি? ফিশ। এটাই মেইন পার্ট বাক্যের। এবার বাজারে গিয়ে এখানে এটা আমরা আমাদের নিয়মে করব। কোন নিয়মে হবে সেটা নিয়ে এখন আলোচনা করব। গোয়িং টু মার্কেট। ঠিক আছে, আই বাই ফিশটাই মেন সেন্টেন্স। এই যে গোয়িং টু মার্কেট, এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স না, এটা অ্যাজ এ ফ্রেজ ব্যবহার হয়েছে। ফ্রেজের হয়তো তোমরা হয়তো বুঝবে না ফ্রেজ জিনিসটা কি। ফ্রেজ হচ্ছে একটা শব্দ সমষ্টি, কয়েকটা ওয়ার্ড একসঙ্গে মিলে একটা মিনিং তৈরি করে, তাকেই ফ্রেজ বলে। হ্যাঁ, এবার আসি আমরা সিম্পল সেন্টেন্স কিভাবে লিখবো। সিম্পল সেন্টেন্স লিখতে গেলে আমাদের কয়েকটা জিনিস শিখতে হবে। সিম্পল সেন্টেন্স হচ্ছে সবচেয়ে কঠিন সেন্টেন্স। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স সবচেয়ে কঠিন সেন্টেন্স লেখা বা বলার দিক থেকে। সিম্পল সেন্টেন্স লেখা হয় কিভাবে? ধরো প্রথমে পার্টিসিপেল দিয়ে সিম্পল সেন্টেন্স লেখা হয়। ইনফিনিটিভ টু, ঠিক আছে, ইনফিনিটিভ টু দিয়েও সিম্পল সেন্টেন্স লেখা হয়। অ্যাপোজিশন আছে, অ্যাপোজিশন বলে একটা জিনিস আছে। অ্যাপোজিশন মানে কমা, ধরো, ঠিক আছে, অ্যাপোজিশন মানেই কমা। তো অ্যাপোজিশন দিয়ে সিম্পল সেন্টেন্স লেখা হয়। কখনো আমরা অ্যাডভার্ব ইউজ করি সিম্পল সেন্টেন্স লেখার জন্য। আর একটা আছে নমিনেটিভ অ্যাবসলিউট। অনেক সিম্পল সেন্টেন্স খুব ফাস্ট। নমিনেটিভ অ্যাবসলিউট বলে একটা গ্রামার আছে, অ্যাবসলিউট, এটা ব্যবহার করি। কখনো আমরা কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার করি সিম্পল সেন্টেন্স লেখার জন্য। তো সিম্পল সেন্টেন্স বেসিক্যালি এই 5-6 ধরনের ভাবে হয়। আমি পিডিএফ পাঠিয়ে দেবো, আমার পিডিএফ রেডি করা নেই, যেহেতু আমি সিস্টেমে একদম বসিনি কতদিন। তো সিম্পল সেন্টেন্সটা খুব কঠিন। কঠিন ইন এ সেন্স কি কম্প্যারেটিভলি কমপ্লেক্স আর কম্পাউন্ডের। তো সিম্পল সেন্টেন্সের উপরে কম্পিটিটিভ এক্সামে প্রচুর প্রশ্ন আসে, ডিরেক্টলি আসে বা ইনডাইরেক্টলি আসে। কখনো পার্টিসিপেল, ইনফিনিটিভ টু, অ্যাপোজিশন, অ্যাডভার্ব, নমিনেটিভ, অ্যাবসলিউট। আমরা এগুলো জিনিস একটা একটা করে আলোচনা করব। হয়তো সিম্পলের জন্য একদিন লাগবে, কমপ্লেক্সের জন্য 2 দিন লাগবে, কম্পাউন্ডের জন্য আবার একদিন লাগবে। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স এইভাবে হয়। এবার কমপ্লেক্স, জটিল বাক্য। জটিল বাক্য কিভাবে করি? জটিল বাক্য শেখার জন্য আমাদের শুধু ক্লজ শিখলেই হয়ে যাবে। এবার ক্লজ শিখতে গেলে আমাদের কিছু কিছু জানতে হবে, যে ধরো ক্লজ কত প্রকার। এক ক্লজ হচ্ছে মেইনলি 3 প্রকার: মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হয় কোঅর্ডিনেট ক্লজ। তোমাদের যারা কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রাই করছো বা হয়তো কিছু ভাবছো, তোমাদের কিন্তু এতটাই ডিটেলসে শেখা উচিত বা জানা উচিত জিনিসগুলো, যে মেইন ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি, কোঅর্ডিনেট ক্লজ কি। ঠিক আছে, যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স করা মানেই কোনো না কোনো ক্লজে করতে হবে। এই সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 প্রকার হয়। সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের একটা প্রকারভেদ। ঠিক আছে,
তো মেন ক্লজ, যেটা আমাদের শেখার কিচ্ছু নেই, জাস্ট ফাইন্ড আউট করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ, যেটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই তিনটা ক্লজ আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, এই তিনটা ক্লজ শিখতে হবে, যেটা ক্লজের মেইন পার্ট, যার যার দ্বারা আমরা জটিল বাক্য তৈরি করি এটা। আর কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ মানে আমাদের যেটা আমরা শিখলাম কম্পাউন্ড সেন্টেন্স, মানে অ্যান্ড, অর, বাট। এই কোঅর্ডিনেট ক্লজ মানেই অ্যান্ড, অর, বাট। তো এইটা শেখা আর আমাদের কম্পাউন্ড সেন্টেন্স শেখা একই। ঠিক আছে, আর কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড, অর, বাট, আইদার, অর, নাইদার, অর, বোথ, আর অ্যান্ড, এগুলো দিয়ে হয়। তো আমাদের এই সকল জিনিসগুলো শেখা এই জন্যই দরকার। ধরো আমরা কোনো একটা সেন্টেন্স কোথাও লিখতে যাচ্ছি যে আমি বাজারে গিয়ে মাছ কিনি, তখন আমি সেন্টেন্সটা কিভাবে লিখবো? সাপোজ যদি সিম্পল সেন্টেন্সে প্রবলেম হয়, তখন আমাকে কমপ্লেক্সে আসতে হবে। একই বাক্যকে আমরা কমপ্লেক্সেও লিখতে পারি, আমি বাজারে যাই এবং মাছ কিনি। মানে আমরা এই সেন্টেন্সটাকেই তিনটে আলাদা আলাদা ফর্মে লিখতে পারি, কখনো সিম্পলে, কখনো কমপ্লেক্সে, কখনো কম্পাউন্ডে। তো এই প্রকারভেদগুলো আমাদের জেনে রাখা দরকার। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে এতটুকুই পার্থক্য, তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন। আশা করি এই জিনিসটা দেখলে তোমাদের অনেকটা ডাউট ক্লিয়ার হবে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি। ঠিক আছে, সিম্পলে আমরা বলি আমি বাজারে গিয়ে মাছ কিনি, কমপ্লেক্সে বলে যদি আমি বাজারে যাই তবে আমি মাছ কিনি, আর কম্পাউন্ডে বলবে আমি বাজারে যাই এবং মাছ কিনি। তো তিনটে কথার দেখো মিনিং তো একই, কিন্তু সেন্টেন্সের গঠনটা একদমই আলাদা, তাই না? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যদি কথা বলার পসিবল হয় বা বুঝতে অসুবিধা হয়। যতটুকু আমি বললাম অন্তত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যাপারটা, মানে সেন্টেন্স তো একই থাকবে, শুধুমাত্র স্ট্রাকচারটা বা কিভাবে লেখা হবে সেই সিস্টেমটা আলাদা। সিম্পলের জন্য আমাদের অনেকগুলো জিনিস শিখতে হবে, কমপ্লেক্সের জন্য শুধুমাত্র ক্লজ, আর কম্পাউন্ডের জন্য এই কয়েকটা জিনিস কিভাবে ব্যবহার করবো সেগুলো আমরা শিখবো। তো তোমরা এখন বলতে পারবে তো কোনো সেন্টেন্স দিয়ে দিলে যেটা সিম্পলে আছে না, কমপ্লেক্সে আছে না, কম্পাউন্ডে আছে? স্যার দিন চেষ্টা করবো, না পারলে আপনি তো আছেন। না, অ্যাকচুয়ালি পারা উচিত এই কারণেই, কারণ ওই একটা সাবজেক্ট আছে না একটা ভার্ব আছে, সেটা দেখে ফাইন্ড আউট করা উচিত, তাই না? স্যার দিন দিন। ধরো আমি একটা সেন্টেন্স লিখছি এখানে, এটা কি টাইপের সেন্টেন্স হবে? আই লাইক টু ওয়াচ টিভি হোয়েন আই অ্যাম ফ্রি। দেখো সেন্টেন্স কয়টা আছে এখানে, কটা সাবজেক্ট আছে, কটা মেইন ভার্ব আছে, ওটা আগে দেখো। আই লাইক টু ওয়াচ টিভি হোয়েন আই অ্যাম ফ্রি। আমি টিভি দেখতে পছন্দ করি যখন আমি ফাঁকা থাকি। সৌরভ বলো না। স্যার কমপ্লেক্স। কমপ্লেক্স কারণ এখানে দেখো দুটো পার্ট আছে, তাই না? একটা আই লাইক টু ওয়াচ টিভি, একটা হোয়েন আই অ্যাম ফ্রি। আবার এখানে একটা এখানে সাবজেক্ট ব্যবহার করেছে, আবার এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা লাইক ভার্ব আছে, এখানে একটা অ্যাম ভার্ব আছে।
তো দুটো আলাদা আলাদা পার্ট, তখনই আমরা বুঝে যাব এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। এই যে আই লাইক টু ওয়াচ টিভি, তো এখানে লাইক একটা ভার্ব, ওয়াচ তো স্যার একটা ভার্ব, নাকি ওয়াচকে ভার্ব বলা যাবে না যেহেতু টু আছে? না না না, ওয়াচও একটা ভার্ব, এটা ইনফিনিটিভ ভার্ব, মানে মেইন ভার্ব হিসেবে ফাংশন করছে না ওয়াচ, তাই না? আচ্ছা আচ্ছা। ইনফিনিটিভ ভার্ব আমরা এর পরের ক্লাসেই আশা করি আমরা সিম্পল সেন্টেন্সে ঢুকবো। কমপ্লেক্সের থেকেও মানে ক্লজ শেখার থেকেও সিম্পল সেন্টেন্সটা শেখা বেশি গুরুত্বপূর্ণ। তুমি দেখলেই যে সিম্পল সেন্টেন্স কতটা কমপ্লিকেটেড। আমি যেমন জানি ভার্বের সাথে যেমন যদি আইএনজি থাকে তাহলে সেটাকে ভার্ব বলা হয় না, জিরান বলা হয়। তো এখানে যেমন ওয়াচের আগে টু রয়েছে, হ্যাঁ এটাকে ইনফিনিটিভ বলা তো হয়। ইনফিনিট বলবো তো, হ্যাঁ। কিন্তু মেইন ভার্ব ধরবো না। না, মেইন ভার্ব ধরবো না, ফিনিট ভার্ব ধরবো না। আচ্ছা ঠিক। মেইন ভার্ব হচ্ছে লাইক। আচ্ছা আচ্ছা। আর ভার্বের সঙ্গে আইএনজি থাকলেই যে জেরান্ড হবে তা না, পার্টিসিপেলও হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা জেরান্ড, আচ্ছা, আমি সব শুনছি কিন্তু আমি কথা বলবো না, এই শুনছি সব। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। শোনো, জেরান্ড আমরা তখন বলবো যখন ভার্বের সঙ্গে আইএনজি সাবজেক্ট হিসেবে বসবে মেইনলি, ঠিক আছে? এনিওয়ে, আরেকটা আমি সেন্টেন্স দিচ্ছি। এটা কি টাইপের সেন্টেন্স হবে? উই আর পোর বাট দে আর রিচ। সে কম্পাউন্ড হবে। একদম ঠিক। কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি অ্যান্ড অর বাট দিয়ে হয়, তো এক চান্সে আমাদের এটা সহজ হয়ে গেল কম্পাউন্ড, তাই না? অ্যান্ড অর বাট মেনলি এই তিনটে দিয়েই হয়। আর লাস্ট সেন্টেন্স ধরো, এটা কি টাইপের সেন্টেন্স হবে? গেটিং দ্য লেটার ফ্রম মাই প্যারেন্টস আই ওয়াজ ভেরি মাচ গ্ল্যাড। আমার পিতামাতার কাছ থেকে চিঠিটি পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম। কমপ্লেক্স। কমপ্লেক্স তো হবে না, কারণ দেখো মেন তাই না, মেন সাবজেক্ট তো একটাই আছে, আই। সিম্পল হবে, সিম্পল। হ্যাঁ সিম্পলে। হ্যাঁ সিম্পল। কমপ্লেক্স মানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স থাকবে। দেখো, আই লাইক টু ওয়াচ টিভি হোয়েন আই এম ফাইন, আই এম ফ্রি, এরকম। আর এখানে দেখো একটা আলাদা পার্ট আছে, গেটিং দ্য লেটার ফ্রম মাই প্যারেন্টস, আমার পিতামাতার কাছ থেকে চিঠিটি পেয়ে আই ওয়াজ ভেরি মাচ গ্ল্যাড, আমি খুবই খুশি হয়েছিলাম। এটা সিম্পল হবে, ঠিক আছে? যাকে শেখানো হয়নি জিনিসটা, আমি র্যান্ডামলি আসলাম। তো সিম্পল শিখতে গেলে আমাদেরকে এই কতগুলো জিনিস শিখতেই হবে। পার্টিসিপেল, ইনফিনিটিভ টু, অ্যাপোজিশন, একটা একটা করে জিনিস, খুব কমপ্লিকেটেড কোনোটাই না, ঠিক আছে? গ্রামাটিক্যাল নামের সঙ্গে আমাদের ফ্যামিলিয়ারিটি হয়তো নেই। যেমন আমি যে সেন্টেন্সটা লিখলাম যে গেটিং দ্য লেটার ফ্রম মাই প্যারেন্টস আই ওয়াজ ভেরি মাচ গ্ল্যাড, তো এটা অ্যাকচুয়ালি পার্টিসিপেলের নিয়মে হয়েছে। পরে এর আগে একটা সেন্টেন্স লিখলাম আই লাইক টু ওয়াচ টিভি, যে আই লাইক টু ওয়াচ, এটা ইনফিনিটিভের নিয়মে হয়েছে, যে টু ওয়াচ ভাবটা। কঠিন কোনোটাই না, জাস্ট আমাদের অ্যাপ্লিকেশনগুলো শিখতে হবে যে কোথায় কি ব্যবহার হচ্ছে। তো তোমাদের সবচেয়ে প্রয়োজন যেটা, যে আমাদের এই জিনিসগুলো আমাদের শেখা কেন দরকার? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই জন্য শেখা দরকার যখন আমাদের দুটো বা দুইয়ের বেশি সেন্টেন্সকে একসঙ্গে লেখার চেষ্টা করব। আমাদের সিম্পল যদি একটা লাইন লিখি যে আই গো টু মার্কেট, এই সেন্টেন্সটা লেখার জন্য তো আমাদের কিছু শেখার দরকার, এটা তো একটা সিম্পল সেন্টেন্স, আই গো টু মার্কেট। তারপর আমি এটাও লিখতে পারি আই বাই ফিশ, আমি মাছ কিনি। তো এখানে এই যে দুটো আলাদা আলাদা সেন্টেন্স লিখলাম, আই গো টু মার্কেট একটা আলাদা সেন্টেন্স, আই বাই ফিশ দুটো আলাদা আলাদা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে যখন আমি একসঙ্গে লিখতে যাব
এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের এই 3টে সেন্টেন্স শেখা উচিত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা যদি এভাবে না লিখি তাহলে আমাদের অতটা প্রয়োজন নেই, কিন্তু এই আই গো টু মার্কেট আর আই বাই ফিশ এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে লেখাটা শেখার একমাত্র বুদ্ধি হচ্ছে আমাদেরকে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে হবে। বুঝতে পারলে তো? আর অবভিয়াসলি কম্পিটিটিভ এক্সামের জন্য তো দরকার আছেই। ঠিক আছে, তো আমরা এখন যেটা শিখলাম যে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আমাদের এই জন্য শেখা উচিত। আমরা শুরু করব পার্টিসিপেল দিয়ে। ঠিক আছে, তো পার্টিসিপেল কিভাবে ব্যবহার হয় এইটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমাদের এখন নেক্সট টপিক হচ্ছে পার্টিসিপেল। পার্টিসিপেল কিসের? সিম্পল সেন্টেন্স, তাই না? কারণ পার্টিসিপেল আমরা সিম্পল সেন্টেন্সেই ব্যবহার করি। মনে রাখবে পার্টিসিপেল 3 প্রকার। ঠিক আছে, পার্টিসিপেল 3 প্রকার। এক নাম্বার প্রেজেন্ট পার্টিসিপেল, খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো সবাই। ঠিক আছে, আমি একটু স্পিডে চলতে পারি। 2 নাম্বার পারফেক্ট পার্টিসিপেল, আর 3 নাম্বার পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল কি? প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে দুটো ভার্ব থাকবে, দুটো ভার্বের মধ্যে যে ভার্বের কাজটা আগে হবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। প্রেজেন্ট পার্টিসিপেল মানেই ভার্ব প্লাস আইএনজি হবে। দুটো ভার্ব থাকবে। ধরো আমি যদি বলি আই গো টু মার্কেট ফুল স্টপ আই বাই ফিশ, এখানে দুটো সেন্টেন্স আছে, তাই না? আই গো টু মার্কেট আই বাই ফিশ। এবার এই দুটো সেন্টেন্সকে যদি আমি জয়েন করতে চাই প্রেজেন্ট পার্টিসিপেলের নিয়মে, দেখো কোন ভার্বের কাজটা আগে হচ্ছে, গোয়ের কাজটা না বাইয়ের কাজটা? অবভিয়াসলি গোয়ের কাজটা আগে হচ্ছে। তো আমরা কি করব, এই গোয়ের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে মেইন সেন্টেন্সটা যদি দুটো বাক্যকে আমাদেরকে জয়েন করতে হয়, তাহলে গোয়িং টু মার্কেট মানে বাজারে গিয়ে আই বাই ফিশ। প্রেজেন্ট পার্টিসিপেল মানে ভার্বের সঙ্গে আইএনজি, সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে যে ভার্বের কাজটা আগে হয়েছে। আশা করি কারো কোনো ডাউট নেই, তাই তো? পারফেক্ট পার্টিসিপেল মানে কি? পারফেক্ট পার্টিসিপেল মানে হ্যাভিং দিয়ে ভার্বের থার্ড ফর্ম V3 বসবে, হ্যাভিং দিয়ে ভার্বের থার্ড ফর্ম। আমি একই টাইপের একটা এক্সাম্পল নিয়ে আসছি আবার। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, আই ওয়েন্ট টু মার্কেট ফুল স্টপ আই বট ফিশ। দুটো সেন্টেন্স একই, এখানে শুধু প্রেজেন্ট টেন্স ছিল আই গো টু মার্কেট আই বাই ফিশ, এখানে দেখো পাস্ট টেন্স আই ওয়েন্ট টু মার্কেট আই বট ফিশ। তো সিচুয়েশন একই, কন্ডিশনও একই, শুধুমাত্র টেন্সটা আলাদা হচ্ছে। প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করলাম এখানে আমরা। ঠিক আছে, যেহেতু এখানে পাস্টে আছে, পাস্টে থাকলে পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করব। একই কন্ডিশন, যে ভার্বের কাজটা আগে হয়েছে তার সঙ্গে হ্যাভিং দিয়ে ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাভিং গান টু মার্কেট, হ্যাভিং গান টু মার্কেট বাজারে গিয়ে আই বট ফিশ। একটু চিন্তা করে দেখো দুটোর মধ্যে কোনো প্রবলেম হচ্ছে নাকি? দুটোর কন্ডিশন একই। স্যার এটা আরেকবার বলুন একটু, পারফেক্ট পার্টিসিপেলটা। পারফেক্ট পার্টিসিপেল অ্যাপ্লাই করার নিয়ম, প্রথমে হ্যাভিং লিখবো, হ্যাভিং দিয়ে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার। প্রেজেন্ট পার্টিসিপেলের মতনই যে ভার্বের কাজটা আগে হবে সেই ভার্বের আগে হ্যাভিং দিব, তারপর ভার্বের থার্ড ফর্ম ইউজ করবো। দেখো আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, আই বট ফিশ, আমি মাছ কিনেছিলাম। তাহলে যে এই ওয়েন্টের কাজটা আগে হয়েছিল, তাহলে সেই জন্য এর আগে আমরা হ্যাভিং ইউজ করলাম, হ্যাভিং গান টু মার্কেট বাজারে গিয়ে আই বট ফিশ। মানে সেকেন্ড পার্টটা চেঞ্জ হলো না, শুধু ফার্স্টের পার্টটাই চেঞ্জ হবে।
ঠিক আছে স্যার। হ্যাঁ, দুটো দেখো সিমিলার টাইপ অফ থিংস, একই জিনিস, হুম হুম, শুধুমাত্র কন্ডিশনটা আলাদা হচ্ছে। ঠিক আছে। সৌরভ, বুঝতে পারলে? আচ্ছা, পাস্ট পার্টিসিপেল কখন পাস্ট পার্টিসিপেলটা কি? পাস্ট পার্টিসিপেল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে, বা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে, দিয়ে ওর সঙ্গে একটা নাউন থাকবে, এটাই হচ্ছে পাস্ট পার্টিসিপেল। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি, ধরো রানিং বাস, বা ধরো আমি বলি ব্রোকেন মোবাইল। মানে ভার্বের সঙ্গে আইএনজি বা ভার্বের থার্ড ফর্ম থাকবে, ওর সঙ্গে একটা নাউন থাকবে, তাকেই আমরা পাস্ট পার্টিসিপেল বলি। সিম্পল সেন্টেন্সে আমাদেরকে এটা ব্যবহার করতে হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটার কন্ডিশনটা একটু আলাদা থাকে। ধরো আমি বললাম আই হ্যাভ এ মোবাইল ফুল স্টপ, ইট ইজ ব্রোকেন। তাহলে এটাকে যদি আমাদেরকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয়, তাহলে আই হ্যাভ এ ব্রোকেন মোবাইল। তো এই যে ব্রোকেন মোবাইল, দেখো ব্রেক, ব্রোক, ব্রোকেন, এই জায়গাটা আমরা এটাকে পাস্ট পার্টিসিপেল ইউজ করে দিলাম। এই পাস্ট পার্টিসিপেলকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আরেকটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। নমিনাল কম্পাউন্ড, নমিনাল কম্পাউন্ড অনেকভাবেই হয়, সেখানে পাস্ট পার্টিসিপেল একটা ইম্পর্টেন্ট জিনিস। এই পাস্ট পার্টিসিপেলের আরেকটা নাম হয় পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ একই, ঠিক আছে, পাস্ট পার্টিসিপেল আর পার্টিসিপেল অ্যাডজেক্টিভ একই টাইপের জিনিস। তাহলে আমি একটু রিক্যাপ করি। প্রেজেন্ট পার্টিসিপেল কখন ব্যবহার করব? যখন দুটো কাজ হবে, দুটো ভার্ব থাকবে দুটো সেন্টেন্সে, যে ভার্বের কাজটা আগে হবে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে প্রেজেন্ট পার্টিসিপেল। অবভিয়াসলি টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকতে হবে। প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করব, পাস্ট টেন্সে থাকলে পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করব। তো যে ভার্বের কাজটা আগে হবে তার সঙ্গে আইএনজি করলাম, করে এই পার্টটা লিখলাম। তারপর এই সেন্টেন্সটাকে আমরা হয়তো আরেকভাবেও লিখতে পারতাম, এরকম অর দিয়ে, আই বাই ফিশ গোয়িং টু মার্কেট, এটাও হতো, ঠিক আছে। মানে কোন পার্টটা আগে লিখবো আর পরে লিখবো ডাজ নট ম্যাটার। এখানে যেরকম আই বাই ফিশটা আগে লিখলাম, তারপর লিখলাম গোয়িং টু মার্কেট, এটাও ভুল হবে না, একই টাইপের। পারফেক্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেলের কন্ডিশনটা একই থাকে, শুধু টেন্সটা আলাদা থাকে। এখানে যেহেতু আই ওয়েন্ট টু মার্কেট পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপেল ইউজ করব। যেমন হ্যাভিং গান টু মার্কেট কেন ইউজ করলাম? কারণ এখানে আই ওয়েন্ট টু মার্কেট এটা পাস্ট টেন্সে আছে, আর এই ভার্বের কাজটা আগে হয়েছিল। তো হ্যাভিং গান টু মার্কেট আই বট ফিশ, এটাকে আমরা অর দিয়ে এইভাবেও লিখতে পারি, আই বট ফিশ হ্যাভিং গান টু মার্কেট, তাও হতো, ঠিক আছে। মানে আগে পরে লেখাটা ডাজ নট ম্যাটার, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। আর পাস্ট পার্টিসিপেল কখন ইউজ করব? পাস্ট পার্টিসিপেল ভার্বের সঙ্গে আইএনজি বা ভার্বের থার্ড ফর্মের সঙ্গে একটা নাউন থাকবে। এই পাস্ট পার্টিসিপেলের আর একটা নাম হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দিয়ে দিলাম, ধরো রানিং বাস, ব্রোকেন মোবাইল, এই টাইপের, ইনজিওর্ড সোলজার, ওন ডেড বার্ড। তো সিম্পল সেন্টেন্সে আমরা এইভাবে লিখি, ধরো আই হ্যাভ এ মোবাইল, ইট ইজ ব্রোকেন, তাহলে আই হ্যাভ এ ব্রোকেন মোবাইল, এইভাবেও ব্যবহার করা যায়। এই গেল পার্টিসিপেলের একটা নিয়ম, মানে পার্টিসিপেল এইভাবে ব্যবহার হয়। তোমাদের যদি গ্রামার বই থেকে থাকে একটু দেখে নিও, তাহলে তোমরা রেফার করতে পারবে। আর আজকে যে এই পেজটা হলো, এই পেজটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা একটু বুঝতে পারবে, যে জিনিসগুলো একটু দেখে নেবে ভালো করে। আর যতটুকু হয়েছে এতে কোনো ডাউট আছে নাকি দেখো, বা ভেবে দেখো একটু, বা কারো কোনো প্রশ্ন থাকলেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। সবাই সাইলেন্ট আছো?
স্যার একটু পাস্ট পার্টিসিপেলটা একবার বলবেন না? পাস্ট পার্টিসিপেলটা ধরো আমাদের গ্রামারে একটা ভাষা আছে নমিনাল কম্পাউন্ড বলে, মানে সেন্টেন্সটাকে শর্টকাট করা হয়, সেক্ষেত্রে ব্যবহার হয়। পাস্ট পার্টিসিপেল দেখো ভার্বের সঙ্গে একটা আইএনজি মানে হতে পারে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, বা ভার্বের থার্ড ফর্মও ব্যবহার হতে পারে, ঠিক আছে? তোমাদের হয়তো যদি মনে ভার্বের 3টা ফর্ম হয় না, ডু, ডিড, ডান, বা গো, ওয়েন্ট, গান। ওই ডান বা গান ওই থার্ড ফর্ম মানেই কিন্তু পাস্ট পার্টিসিপেলই বলা হয়। তোমাদের যদি বলো না যে গো, ওয়েন্ট, গান, কাম, কেম, কাম, ওই থার্ড ফর্মটাকে অ্যাকচুয়ালি পাস্ট পার্টিসিপেল বলা হয়। তো পাস্ট পার্টিসিপেল মানে থার্ড ফর্ম বা ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, ওর সঙ্গে একটা নাউনও থাকবে, ঠিক আছে? তখন ওটা পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। সিম্পল সেন্টেন্সের জন্য ব্যবহার হয়। ধরো এক্সাম্পল দেওয়া যে আই হ্যাভ এ মোবাইল, ইট ইজ ব্রোকেন, তাহলে আই হ্যাভ এ ব্রোকেন মোবাইল। বা ধরো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিতে পারি, সহজ এটা খুব। ধরো আই স এ বার্ড, ইট ওয়াজ ফ্লাইং। ধরো এরকম একটা সেন্টেন্স দিলাম, আই স এ বার্ড, ইট ওয়াজ ফ্লাইং, মানে একটা পাখি দেখেছিলাম, এটা উড়ছিল। তাহলে কি হবে? আই স এ ফ্লাইং বার্ড। ঠিক আছে, এটা পাস্ট পার্টিসিপেল নিয়মে হবে। এই যে ফ্লাইং বার্ড, রানিং বাস, এই পার্টটাকে বলা হয় পাস্ট পার্টিসিপেল। এরকম সিনারিওতে ব্যবহার হয়, এটাকে সিম্পল সেন্টেন্সই বলে। এখানে যেহেতু দুটো ভার্ব আছে, তবে একটা স, একটা ফ্লাইং। এখানে হ্যাভ আবার ব্রোকেন, কিন্তু ব্রোকেনটা তো ভার্ব হিসেবে নেই। ব্রোকেন মোবাইল একটা আমরা ক্যারেক্টারকেই বলে দিয়েছি, মোবাইল হুইচ ইজ ব্রোকেন, তাই না? তো এটা ব্রোকেনটা ভার্ব হিসেবে নেই, ব্রোকেনটা এখানে একটা নাউন। ব্রোকেন মোবাইল বলতে একটা পার্টিকুলার একটা মিনিংস তৈরি করছে, এটা ভার্ব হিসেবে নেই। এখানে হ্যাভটাই মেন ভার্ব আর আইটাই হচ্ছে মেন সাবজেক্ট। তো এইভাবে জিনিসগুলো ইউজ হয়। একটু যদি টাইম পাও তোমরা এটি ইউটিউব থেকেও দেখে নেবে, ঠিক আছে? আমরা এখন সিম্পল সেন্টেন্সে পার্টিসিপেলটা করলাম, আজকের পরের দিন ইনফিনিটিভ টু আর অ্যাপোজিশন হয়তো অন্তত এই দুটো করব। যদি তোমাদের স্পিড থাকে তো আরও কভার করে দেবো। আগামী শুক্রবারে ক্লাস আছে, সানডেতেও একটা টার্গেট করছি, সানডেতে যদি পসিবল হয় তোমরা অ্যাটেন্ড করো, কারণ ক্লাস অনেক গ্যাপ চলে গেছে। যাদের কম্পিটিটিভ এক্সামের জন্য টার্গেট করছে তোমরা অনেক পিছিয়ে যাচ্ছ। তো আমি রবিবারও একটা ক্লাস নেব, টাইমটা হয়তো রাতেই থাকবে, চেষ্টা করো। আর অনেকে রবিবারটা বলছে প্রেফার করতে, রবিবারে অনেকে বলছে যে ক্লাস হলে সুবিধা হয়। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো ডাউট নেই তো? রবিবার করলে স্যার 9:30টার পরে করবেন। আচ্ছা, স্যার রবিবার ক্লাস থাকে একটু। ঠিক আছে। ঠিক আছে। আর কোনো কিছু?